প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাদল্য একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এই প্রশ্নটা প্রায় বার কাউন্সিল বা বিজেএস পরীক্ষা এসে থাকে। সেটা হলো, দেওয়ানি মামলা দায়েরের পদ্ধতি কি? তো আপনারা সকলেই জানেন, আহ একটা দেওয়ানি মোকদ্দমা যখন আমরা দায়ের করতে মনস্থির করব, তখন অনেকগুলো বিষয় আমাদের আহ, মাথায় আনতে হবে। অর্থাৎ আমি একটা দেওয়ানি মামলার আর্জি ড্র করে, মুসাবিদা করে আদালতে নিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে তো আমি দেখতে পাবো যে অনেকগুলো আদালত কাজ করছে। আপনারা সকলে জানেন, দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 3 ধারায় আহ, 5 ধরনের সিভিল কোর্টস, অর্থাৎ দেওয়ানি আদালত আর ফাংশনিং এট দ্য ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি, অর্থাৎ জেলা পর্যায়ে এই 5 ধরনের দেওয়ানি আদালত কাজ করছে। তো আপনি একটা মামলা দায়ের করবেন, তাহলে এই 5 ধরনের আদালতের কোথায় এখন আপনি দায়ের করবেন? এই জন্য আপনাকে একটা সাধারণ গ্রামার দেওয়া হয়েছে, দ্য কোড অফ সিভিল প্রসিজিয়ার 1908-এর 15 ধারায়। সেখানে বলা হয়েছে, এভরি সিভিল সুট শ্যাল বি ইনস্টিটিউটেড অ্যাট দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই। অর্থাৎ প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা সর্বনিম্ন পর্যায়ের কর্তৃত্ব সম্পন্ন আদালতে দায়ের করতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে দেওয়ানি আদালত হল 5টা, তো এখানে লোয়েস্ট গ্রেড আপনি কিভাবে ঠিক করবেন, বা এই কম্পিটেন্সি অফ দা সিভিল কোড আপনি কিভাবে ঠিক করবেন? এইটা ঠিক করার জন্য আপনাকে কিছু আইন জানতে হবে। অর্থাৎ এই যে আমরা বললাম, কম্পিটেন্ট, এভরি সিভিল সুট শ্যাল বি ইনস্টিটিউটেড অ্যাট দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই। তো লোয়েস্ট গ্রেডটা ঠিক করতে হবে আদালতের আর্থিক এখতিয়ার দিয়ে। তাহলে লোয়েস্ট গ্রেড নির্ধারণ করার বা মানদণ্ডটা হলো আর্থিক এখতিয়ার বা পিকুনিয়ারি জুরিডিকশন। তো পিকুনিয়ারি জুরিডিকশনের কথা কোথায় বলা হয়েছে? দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887-এর 19 ধারায় বলা হয়েছে। অর্থাৎ সেখানে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে সহকারী জাজ আদালতের আর্থিক এখতিয়ার দেওয়া হয়েছে 15 লাখ টাকা, এবং সিনিয়র সহকারী জাজের আর্থিক এখতিয়ার দেওয়া হয়েছে 25 লাখ টাকা পর্যন্ত মূল্যমানের বিচার করার ক্ষমতা, এবং যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে 25 লাখ টাকার ঊর্ধ্বে। তো আপনি সিভিল কোর্টস অ্যাক্ট 1887-এর 19 ধারার বিধান অনুযায়ী আর্থিক এখতিয়ার দিয়ে আপনি লোয়েস্ট গ্রেড অফ এ সিভিল কোর্ট নির্ধারণ করলেন। এখন প্রশ্ন হলো, আপনাকে এখানে কিন্তু আরো একটা জিনিস নির্ধারণ করতে হবে, কম্পিটেন্সি অফ দ্য সিভিল কোর্ট। এই কম্পিটেন্সি নির্ধারণ করবেন আপনি 2টা বিষয়ের উপর নির্ভর করে। তার একটা হলো, যে আদালতে আপনি মামলাটা দায়ের করতে চাচ্ছেন, সে মামলাটা গ্রহণ করার ওই আদালতের আঞ্চলিক এখতিয়ার আছে কিনা। আরেকটা মানদণ্ড হলো, ওই আদালতের এই যে বিরোধটা, দেওয়ানি বিরোধটা যে আপনি উত্থাপন করছেন, সেটা গ্রহণ করার আহ ক্ষমতা আছে কিনা। অর্থাৎ আঞ্চলিক এখতিয়ার এবং বিষয়বস্তুগ্রস্ত এখতিয়ারের ভিত্তিতে কম্পিটেন্সি অফ এ সিভিল কোড নির্ধারণ হবে। আর আর্থিক এখতিয়ারটা নির্ধারণ হবে সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারার বিধান অনুসারে। তো আমরা আর্থিক এখতিয়ার কিভাবে নির্ধারণ করবো সেটা তো পেলাম। এখন আমরা দেখব যে আঞ্চলিক এখতিয়ারটা আমরা কিভাবে নির্ধারণ করব। আঞ্চলিক এখতিয়ার নির্ধারণ করার জন্য, অর্থাৎ দ্য কোড অফ সিভিল প্রসিজিয়ার 1908-এর 16 ধারায় একটা বিধান দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মামলাটা যদি ভূমি সংক্রান্ত হয়, তাহলে সেই ভূমিটা যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত, সেই আদালতে মামলাটা দায়ের করতে হবে। যেমন ধরেন, একটা জমি লালমনিরহাট জেলার আদিতমারি থানার আহ, ভেলাবাড়ি নামক ইউনিয়নে অবস্থিত। তাহলে এই ভেলাবাড়ি ইউনিয়নের এই জমিটার মামলা যদি আমরা দায়ের করতে চাই, তাহলে লালমনিরহাট জেলা সদরে যে কোর্টগুলো আছে, যে দেওয়ানি আদালতগুলো আছে, 5 ধরনের দেওয়ানি আদালত, তার মধ্যে আদিতমারি সহকারী জাজ আদালতে আমাদের দায়ের করতে হবে। কারণ এই জমিটা আদিতমারি থানার মধ্যে অবস্থিত।
একইভাবে সূত্রধারে আরেকটা বিধান করা হয়েছে যে যে জমিটার জন্য আমরা মামলা দায়ের করতে চাচ্ছি সেই জমিগুলো যদি একাধিক থানা অবস্থিত হয়, যেমন ফর এক্সাম্পল একটা জমি আমরা 2 বিঘা জমির জন্য একটা মামলা দায়ের করতে চাচ্ছি, সেই 2 বিঘার মধ্যে হয়তো 10 শতক আদিতমারি থানার মধ্যে অবস্থিত, বা 1 বিঘা জমি আহ, কালীগঞ্জ থানার মধ্যে অবস্থিত, অথবা তার বাকি অংশটা পাটগ্রাম থানার মধ্যে অবস্থিত, তাহলে আমরা কোথায় মামলা করব? তাহলে 17 ধারার বিধান অনুযায়ী এই যে তিনটা থানা আদালত থানার মধ্যে, সী- তিনটা থানার সীমানার মধ্যে জমিটা অবস্থিত, এই তিনটা থানার জন্য যে আদালত কাজ করছে জেলা শহর, সেই আদালতে আমরা মামলাটা দায়ের করতে পারবো, যে কোনো আদালতে। সেটা আমরা আদিতমারি কোর্টেও দায়ের করতে পারবো, কালীগঞ্জে পারবো, এটা পাটগ্রামেও আমরা দায়ের করতে পারবো। আবার কখনো কখনো হয় যে আমরা কিছু ভূসম্পত্তি নিয়ে, জমি নিয়ে মামলা করতে চাচ্ছি, কিন্তু জমিটা আসলে ঠিক কোন থানার আঞ্চলিক এখতিয়ারের মধ্যে পড়ে আমরা সেটা বুঝতে পারছি না। এটা সাধারণত চর এলাকায় এরকম হয়, যেখানে তেমন কোনো সীমানা থাকে না, এক অথবা কখনো কখনো একাধিক জেলার মিলনস্থলে এই প্রবলেমটা দেখা দেয়। তো এরকম যদি বোঝা যায় যে জমিটা আহ, কোন জেলার কোন থানার মধ্যে অবস্থিত, এটা যদি ডিটারমিন করা না যায়, তাহলে আপাত দৃষ্টিতে যেটা মনে হবে, আপনি সেই থানার মধ্যে মামলাটা দায়ের করে দেবে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সিরাজগঞ্জ জেলার এই যে আহ, চৌহালি থানা, অথবা এনায়েতপুর থানা, এগুলো নদী বিধৌত থানা। তো এই জমিটা যদি এইসব এলাকার কোনো চর এলাকার হয়ে থাকে, তাহলে আপনি ঠিক বুঝতে পারছেন না যে এইটা মানে চৌহালি থানার মধ্যে পড়ছে নাকি এনায়েতপুর থানার মধ্যে পড়ছে। তখন আপনি আপনার মানে যে ধারণা হবে যে এই জমিটা এই থানার মধ্যে হতে পারে, তখন আপনি সেই থানার আদালতে গিয়ে মামলাটা দায়ের করে দেন। যদি বিবাদী পক্ষ এখানে আপত্তি উত্থাপন করে, তাহলে তার আপত্তির ভিত্তিতে আদালতের আঞ্চলিক এখতিয়ারটা নির্ধারণ হবে, বা ভিন্ন আদালতে মামলাটা তখন আর্জি ফেরত হবে। আর যদি বিবাদী কোনো আপত্তি উত্থাপন না করে, তাহলে আপনি যে আদালতে দায়ের করেছেন সেখানে মামলাটা চলতে কোনো বাধা নেই। আবার যদি এরকম হয় যে কোনো ব্যক্তিকে মারপিট করা হয়েছে, এই মারপিট বা কোনো অপরাধের মামলার জন্য সাধারণত আমরা ক্রিমিনাল মামলা করে থাকি, কিন্তু এই অন্যের অপরাধের কারণে যদি কোনো ব্যক্তির শরীর এবং সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তিনি সিভিল মামলা করতে পারবেন, যেটা বাংলাদেশের জুডিশিয়ারিতে তেমন একটা প্রচলন নেই। তেমন না, প্রচলন নেই বললেই চলে। অর্থাৎ যেমন ধরেন একজন ব্যক্তিকে মেরে তার উম, হাতের কবজি ভেঙে ফেলা দেওয়া হয়েছে, যে তিনি হাতের কবজিটা একদম বিনষ্ট হয়ে গেছে, এখন তিনি আর হাত দিয়ে কাজ করতে পারছেন না। এর জন্য হয়তো আমরা ক্রিমিনাল মামলা করলাম, 326-এর মামলা করলাম, সেখানে তার শাস্তি হলো। কিন্তু একই বিষয় নিয়ে কিন্তু আমরা সিভিল মামলাও দায়ের করতে পারি, ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারি। এটাই বলা হয়েছে সিপিসির 19 ধারায়। তাহলে এই ক্ষতিপূরণ মামলাটা আপনি কোথায় করবেন? এই যেখানে গন্ডগোলটা হলো, মারামারিটা হলো, যে এলাকায় হলো, সেই থানার আমরা মামলাটা দায়ের করতে পারবো, অথবা আসামি যিনি উম, অপরাধী করলেন, অপরাধী তিনি যে এলাকায় বসবাস করেন, সেখানেও আমরা মামলাটা দায়ের করে দিতে পারবো। ঠিক একইভাবে একজন মানুষের মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হলো, অথবা কোনো বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তার হেডলাইটটা ভেঙে দেওয়া হলো, তো এই অস্থাবর সম্পত্তি যদি ক্ষতি করা হয়, এটার ক্ষতিপূরণের জন্য আমরা সিভিল মামলা দায়ের করতে পারবো। এটাও ঠিক একইভাবে, যেখানে এই ক্ষতিটা সংঘটিত হলো, যে থানা আহ, মধ্যে, সেই থানার যে আদালত আছে সেখানে আমরা দায়ের করে দিতে পারবো, অথবা আসামি যেখানে বসবাস করে, অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত, ক্ষতি করলেন, তার এলাকায় আমরা এই মামলাটা দায়ের করে দিতে পারবো। তাহলে আমরা দেখলাম যে আহ, কারো পার্সন অ্যান্ড প্রপার্টির বিরুদ্ধে সংঘটিত যে মানে সংগঠিত কাজের ফলে, মানে কাজের ফলে যদি কোনো ক্ষতি দেখা দেয়, সেই ক্ষতিপূরণের জন্য আমরা চাইলে মামলা দায়ের করতে পারবো, যেখানে ক্ষতিটা সংঘটিত হয়েছে সেই এলাকার স্থানীয় উম, তার জন্য যে আদালত আছে সেখানে, অথবা যিনি ক্ষতির সাধন করলেন তার যেখানে বসবাস করেন সেই
থানার যে কোর্ট আছে সেখানে আমরা করে দিতে পারবো। আবার একইভাবে যদি আমাদের চাকরি বাকরি সংক্রান্ত কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়, তাহলে এই নালিশের কারণ পুরোপুরি অথবা অংশত যেখানে উদ্ভূত হয়, তাহলে সেখানে নিয়ে সেই থানার আদালতে মামলা করতে পারবো। যেমন ধরেন সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন টিচারকে বরখাস্ত করা হলো বা তাকে চাকরিচ্যুত করা হলো, তাহলে এই যে পদাধিকার নিয়ে আহ, এই মোকদ্দমাটা শাহজাদপুর যে আদালত আছে সেখানে আমরা দায়ের করতে পারবো। আর দ্বিতীয় যে বিষয়টা, যে প্রত্যেকটা সিভিল কোর্টের বিষয়বস্তুগত যে অধিকারটা আমরা কথা বলছিলাম, সেটা হলো সিপিসির 9 ধারার বিধান অনুসারে যে প্রত্যেকটা সিভিল কোর্টের ডিসপিউট অফ সিভিল নেচার সংক্রান্ত বিরোধ তিনি নিষ্পত্তি করতে পারবেন, যেটাকে বলা হয় সুটস অফ সিভিল নেচার। তাহলে আমরা যদি আবার রিপিট করি যে দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি গুলো কি কি, তাহলে দেওয়ানি মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে আমাদের সর্বদা দেওয়ানি আদালতের যে এখতিয়ার গুলোর বিষয়ে আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার এবং বিষয়বস্তুগত এখতিয়ার, এই তিনটে বিষয় মাথায় রেখে আমরা একটা সিভিল মামলা সংশ্লিষ্ট আদালতে দায়ের করে দিতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এই প্রশ্নের উত্তরটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আরো এ ধরনের লিখিত পরীক্ষার আহ, প্রশ্নোত্তর আলোচনার জন্য আপনারা আমাদের এই বাদুল্লাহ একাডেমির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।